নমস্কার। আজ আপনারা শুনবেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা সাসপেন্স ও থ্রিলারে ভরপুর গল্প খাদ্যরসিক। যারা হিমাদ্রি কিশোর দাশগুপ্তের গল্প শোনেন তারা জানেন তার লেখার পরতে পরতে জড়িয়ে থাকে অসহ্য সাসপেন্স। এই গল্পটিরও আসল রহস্য ভেদ হয় একদম গল্পের শেষে। তাই গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আর গল্পটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। জনপ্রিয় মাসিক পত্রিকার সম্পাদক রজত মিত্র সাহিত্যিক প্রশ্ন করলেন, আপনি কোনোদিন কুমিরের কাবাব অথবা বানরের ব্রেন কারি খেয়েছেন? প্রশ্নটা শুনে অবাক হয়ে গেল সাত্তকী। বহুল প্রচারিত এই বিখ্যাত বাণিজ্যিক পত্রিকাতে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে সাত্তকী। নাটক, সিনেমা, সাংস্কৃতিক অনুষ্ঠান এসব নিয়ে লেখে। কখনো বা সংস্কৃতি জগতে সেলিব্রিটিদেরও ইন্টারভিউও করে এ কাগজের জন্য। তাই কখনো লেখা জমা দেবার জন্যে, কখনো বা অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্যে তাকে ওই পত্রিকা অফিসে এসে সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ করতে হয়। তেমনই নতুন অ্যাসাইনমেন্টের আশায় এদিনও রজত মিত্রর কাছে এসেছে সাত্তকী। রজত মিত্র বেশ রাশভারী প্রকৃতির মানুষ। ঠাট্টা মশকরা করা তো দূরের কথা, কাজের কথার বাইরে তাকে কোনোদিন গল্পগুজব করতেও দেখেনি সাত্তকী। তার মুখোমুখি বসার পর হঠাৎ এহেন প্রশ্ন শুনে বেশ হকচকিয়ে গেল সে। সাত্তকী তাকালো সম্পাদকের মুখের দিকে। না, তার মুখে কোনো হাসির আভাস নেই। রজত মিত্রর মুখমণ্ডল একই রকম গম্ভীর। সাত্তকীকে চুপ করে থাকতে দেখে রজত মিত্র প্রথমে বললেন, বুঝেছি খাননি, আমিও খাইনি। এই কথা বলে তিনি কয়েক মুহূর্ত চুপ করে থেকে তাঁর দ্বিতীয় প্রশ্ন করলেন, আপনি রসিকলাল সেন বলে কারো নাম শুনেছেন কোনো দিন? সাত্তকী একটু ভেবে নিয়ে জবাব দিল, না স্যার, ঠিক মনে করতে পারছি না। সম্পাদক রুমাল দিয়ে তার চশমার কাঁচটা মুছে নিয়ে বললেন, না শোনারই কথা। হয়তোবা আমাদের পত্রিকার পুরনো পাঠকরা কেউ কেউ তার নাম মনে রেখেছেন। এই রসিকলাল সেন নামের ভদ্রলোক খাদ্যরসিক ছদ্মনামে ৩০ বছর আগে লিখতেন। আমি তখন সবে ওই পত্রিকাতে চাকরি করতে ঢুকেছি। নানা ধরনের খাবারের রেসিপি, বিশেষত আমিষ খাবার, আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের নানা অদ্ভুত খাবার খাওয়ার গল্পও তিনি লিখতেন। আপনাকে ভারতীয়দের চোখে যে অদ্ভুত দুটো খাবার খেয়েছেন কিনা প্রশ্ন করলাম, সেগুলো ওর লেখাতেই পড়েছিলাম। শুধু যারা রন্ধনশিল্পের ব্যাপারে আগ্রহী বা ভোজন রসিক তারাই নন, মাঝে মাঝে ওই কুমিরের কাবাবের মতো অদ্ভুত খাবারের কথা লেখার জন্য অন্য পাঠকরাও আগ্রহ নিয়ে পড়ত খাদ্যরসিকের লেখা। নানা অজানা তথ্য থাকতো তার লেখাতে। তবে তার লেখা আজকালকার কিছু ফুড ব্লগারদের মতো ইন্টারনেটে তথ্য ঘেঁটে লেখা ছিল না। দেশ বিদেশে নানা জায়গাতে ঘুরে বেড়াতেন তিনি, আর সেসব জায়গাতে নানা খাবার খেতেন। সে সম্পর্কে তথ্য সংগ্রহ করতেন, আমাদের পত্রিকায় লিখতেন। তবে পয়সার জন্য নয়, লিখতেন নিছকই শখের জন্য। তার লেখাতে রান্নার খবরের সঙ্গে সঙ্গে বেশ একটা ভ্রমণ আর অ্যাডভেঞ্চারের স্বাদও ছিল। একটানা কথাগুলো বলে থামলেন সম্পাদক। তার কথা শুনে সাত্তকী বলল, ভদ্রলোক বেশ ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিলেন বলে মনে হচ্ছে। রজত মিত্র বললেন, হ্যাঁ, তা বলতে পারেন। এই অফিসে সে সময়কার সম্পাদকের কাছে আমি তাকে বেশ কয়েকবার আসতে দেখেছি। অভিজাত চেহারা, আঙুল ভর্তি সোনার হীরের আংটি।
সে সময় তিনি কলকাতাতেই থাকতেন, কিন্তু তারপর হঠাৎই একদিন আমাদের পত্রিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছিল তাঁর। আহ, না, কোনো ঝগড়াঝাঁটি, মনোমালিন্য হয়নি তার সঙ্গে। বলতে গেলে এক প্রকার নিখোঁজ হয়ে গেছিলেন তিনি। সে সময় পত্রিকা দপ্তর থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সন্ধান মেলেনি। তার অন্তর্ধানের ব্যাপারে সে সময় অবশ্য একটা কানাঘুষো শোনা গেছিল। ভদ্রলোকের নাকি গ্যাম্বলিং অর্থাৎ জুয়ো, ঘোড়াদৌড় এসবের নেশা ছিল। কলকাতাতে নিয়মিত তিনি রেসের মাঠে যেতেন। কেউ কেউ বলেন জুয়ার নেশাতে নাকি শেষ পর্যন্ত বিপুল অঙ্কর দেনা হয়ে গেছিল ভদ্রলোকের, আর সে কারণেই নাকি তিনি পাওনাদারদের এড়াতে কলকাতার পরিজনদের সঙ্গে সব সংস্রব ত্যাগ করে অজ্ঞাতবাসে চলে গেছিলেন। তবে এসব বক্তব্যের সত্যতা সম্বন্ধে আমার জানা নেই। এসবই সে সময় শোনা কানাঘুষো। এমনও হতে পারে তার অন্তর্ধানের পিছনে এই কারণগুলো নিছকই গুজব ছিল। এ কথা বলে একটু থেমে এরপর সাত্তকীকে আসল কথাটা বললেন সম্পাদক। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের ম্যাগাজিনের 50 বছর পূর্তি উপলক্ষে একটা বিশেষ সংখ্যা প্রকাশিত হতে চলেছে। সেই সংখ্যাতে আমি এমন কিছু লেখকের লেখা রাখতে চাইছি যারা একসময় এ কাগজে লিখতেন, যাদের লেখা বা নাম আমাদের পুরনো পাঠকদের কাছে নস্টালজিয়া। আপনি দুদিনের জন্য কলকাতার বাইরে যেতে পারবেন? যদি আমি রসিকলাল বাবুর ঠিকানাটা আপনাকে জানাই, তবে তার থেকে একটা লেখা বা অনুলিখন অথবা একটা ইন্টারভিউ আনতে পারবেন। অফিস আপনার সব খরচ বহন করবে। আপনি যদি তার সঙ্গে সাক্ষাৎ করার পর ব্যর্থ হন, তবুও আপনার রাহা খরচ আর পারিশ্রমিক আমরা দেব। সম্পাদকের কথা শুনে সাত্তকী বলল, অর্থাৎ ভদ্রলোকের সন্ধান মিলেছে, তিনি কোথায় থাকেন? আপনি যখন বলছেন তখন আমি নিশ্চয়ই চেষ্টা করব কাজটা করার জন্য। সাত্তকী তার প্রস্তাবে সম্মত হওয়ায় মৃদু হাসি ফুটে উঠল সম্পাদকের গম্ভীর মুখে। টেবিলে রাখা পেপার ওয়েটটা তিনি আঙুল দিয়ে ঘোরাতে ঘোরাতে বললেন, হ্যাঁ, সন্ধান মিলেছে, এবং তা মিলেছে কিছুটা কাকতালীয়ভাবেই। মহিতোষ সমাদ্দারের নামের সঙ্গে তো আপনি নিশ্চয়ই পরিচিত। ইতিহাস গবেষক মহিতোষ সমাদ্দার, ওই যিনি আমাদের ম্যাগাজিনে পুরনো কলকাতা, বাংলার পুরনো জনপদ এসব নিয়ে লেখেন, আমাদের বহু পুরনো লেখক। সাত্তকী বলল, হ্যাঁ, ওর লেখা আমি পড়েছি। পরিচয় না থাকলেও অফিসে আমি তাকে কয়েকবার দেখেছি, প্রবীণ মানুষ। রজত মিত্র বললেন, হ্যাঁ, ওই মহিতোষবাবুই ঘটনাচক্রে রসিকবাবুর সন্ধান এনেছেন। মহিতোষবাবু বর্তমানে বাংলার নদীঘাট নিয়ে একটা গবেষণাধর্মী লেখার কাজ করছেন, আর তার জন্য বাংলার নানা জায়গার নদীঘাট দেখতে যাচ্ছেন। সপ্তাহ তিনেক আগে তিনি গেছিলেন বাঁকুড়া জেলার ছাতনা বলে একটা জায়গাতে, দ্বারকেশ্বরের এক ঘাট দেখার জন্যে। জায়গাটাতে ভদ্রলোক তার পরিচিত একজনের বাড়িতে রাত কাটিয়েছিলেন। বিকেলবেলা নদীর পাড় বরাবর ঘুরতে বেরিয়েছিলেন মহিতোষ। হঠাৎই মহিতোষ দেখতে পান রাস্তার ধারে প্রাচীর ঘেরা পুরনো আমলের বাগান বাড়ির মতো বাড়ির গেটে সূর্যাস্তের সময় দাঁড়িয়ে আছেন রসিকলাল। মহিতোষবাবু আর রসিকবাবু এক সময় একই সাথে আমাদের কাগজে লিখতেন। তাদের দুজনের মধ্যে মৃদু সখ্য ছিল। তাছাড়া রসিকবাবুর শরীরে একটা শনাক্তকরণ চিহ্নও আছে। তার কপালের ডান দিকে একটা আঁচিল আছে। কাজেই 20 বছর পরে হলেও তাকে চিনতে ভুল হয়নি মহিতোষের। তিনি তার কাছে গেলে রসিকলাল তাকে চিনতেও পারেন। মহিতোষবাবু কদিন আমার কাছে এসেছিলেন, তার মুখ থেকেই ব্যাপারটা জানতে পারলাম। একটানা কথাগুলো বলে থামলেন সম্পাদক। সাত্তকী বলল, আমার হাতে কাজ তেমন নেই, আমি কালকেই রওনা দিতে পারি বাঁকুড়াতে। দ্বারকেশ্বর নদের নাম শুনেছি, কিন্তু দেখা হয়নি। এই সুযোগে সেটা দেখাও হয়ে যাবে।
আপনি কি রসিকবাবুর সঙ্গে টেলিফোনে কথা বলে একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেবেন? নইলে হয়তো আমি গিয়ে দেখলাম যে তিনি অন্য কোথাও বেরিয়ে গেছেন। যদিও আমি ওখানে গেলে হাতে ২ টো দিন সময় নিয়েই যাব। সম্পাদক রজত মিত্র বললেন, এখানেই একটা মুশকিল। মহিতোষবাবু তার ফোন নম্বরটা চাইতে ভুলে গেছিলেন। সূচক সামান্য কিছু কথা হয় তাদের দুজনের মধ্যে। তারপর রসিকলাল মহিতোষকে বললেন তার তখন জরুরি কাজ আছে। মহিতোষ পরদিন সকালে এলে গল্প করা যাবে। এই বলে রসিকলাল বাড়ির ভিতরে চলে যান। পরদিন ভোরেই মহিতোষবাবুর কলকাতায় ফেরার তাড়া ছিল, কাজেই রসিকবাবুর বাড়ি যাওয়া তার পক্ষে সম্ভব হয়নি। কথা বলার পর একটু থেমে রজত মিত্র বললেন, তবে মহিতোষবাবুর কাছ থেকে ও জায়গাতে যাবার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমি কাগজে লিখে নিয়েছি। বাড়িটাতে পৌঁছতে আপনার অসুবিধে হবে বলে মনে হয় না। ছাতনা বাস স্ট্যান্ডে থাকার জায়গা পাবেন, সেখানে রাত্রিবাস করতে পারবেন। রসিকবাবুকে লেখার অনুরোধ জানিয়ে পত্রিকার পক্ষ থেকে একটা চিঠি দেব আপনার হাতে। তাছাড়া ওনার কিছু পুরনো লেখার ফটোকপিও আপনাকে দেব। লেখাগুলো পড়ে নিলে ভদ্রলোকের সঙ্গে কথা বলতে, তাকে ইমপ্রেস করতে সুবিধে হবে আপনার। সম্পাদকের কথা শুনে সাত্তকী একটু ভেবে নিয়ে বলল, ঠিক আছে, যা দেবার তবে দিয়ে দিন। ভাবছি কাল সকালেই বাঁকুড়া যাবার বাস ধরব। সাত্তকী সকাল ৯টায় বাস ধরেছিল ধর্মতলা থেকে। একদা পত্রিকাতে প্রকাশিত রসিকবাবু লেখার কাটিংগুলো বাসযাত্রাতেই পড়ে ফেলল সাত্তকী। কত অদ্ভুত খাবারের কথা, কত অদ্ভুত জায়গার কথা লিখেছিলেন ভদ্রলোক। লেখাগুলোর মধ্যে বেশ কয়েকটা লেখা বেশ রোমাঞ্চকরও। লেখাগুলো পড়ে সাত্তকী যা বুঝতে পারল, তাতে নানা ধরনের খাবারের চেয়ে চেখে দেখার জন্য প্রায় অর্ধেক পৃথিবী ঘুরে বেড়িয়েছেন ভদ্রলোক। এমনকি বেশ কয়েকবার রসিকবাবুকে জীবনের ঝুঁকিও নিতে হয়েছে। ভদ্রলোক বেশ সাহসী, ডাকাবুকো ধরনের। লেখাগুলো পড়ার পর ভদ্রলোকের সঙ্গে সাক্ষাৎ করার ব্যাপারে সাত্তকী বেশ উত্তেজনা বোধ করতে লাগল। যাত্রাপথে দুপুরবেলা বাস একবার এক জায়গাতে দাঁড়ালো যাত্রীদের মধ্যাহ্নভোজ সারার জন্য। আর একবার বাসের টায়ার পাংচার হওয়ার কারণে ঘণ্টাখানেক সময় নষ্ট হলো। বাসটা শেষ পর্যন্ত ধুঁকতে ধুঁকতে যখন ছাতনা পৌঁছল তখন বিকাল 4টে। সাত্তকীকে যে জায়গাতে যেতে হবে সে জায়গার নাম মহাপ্রসাদপুর। ছাতনা বাস স্ট্যান্ড থেকে মাইল 7 দূরত্ব। বাস যায় না সেখানে, মোটর ভ্যান ভরসা। নামে শহর হলেও ছাতনাকে একটা বড় গঞ্জই বলা যায়। বাস স্ট্যান্ডের স্থানীয় লোকজনের মধ্যে কিছুটা গ্রামীণ ভাব মিশে আছে। বাস থেকে নেমে সাত্তকী চটপট বাস স্ট্যান্ড লাগোয়া একটা হোটেলে গিয়ে যাত্রীবাসের ব্যাপারে কথা সেরে নিল, যদি তাকে রাতেই জায়গাতে থাকতে হয় সেজন্য। তারপর একটা দোকান থেকে চা বিস্কুট খেয়ে একটা মোটর ভ্যান ভাড়া করে গন্তব্যে রওনা হলো। কিছুক্ষণের মধ্যেই ছাতনা বাস স্ট্যান্ড, শহর বা গঞ্জর কোলাহল ছাড়িয়ে মেঠো পথ ধরল মোটর ভ্যান। যাত্রাপথের দুপাশ বেশ ফাঁকা, কোথাও পতিত জমি, আবার কোথাও জঙ্গল। মাঝে মাঝে শুধু 2-একটা ঘরবাড়ি বা লোকজন চোখে পড়ছে। শীতের বিকাল, আলো বেশ নরম, বাতাসে ঠান্ডা ভাব আছে। ধোঁয়া ধুলোহীন পরিবেশে যেতে বেশ ভালোই লাগছিল সাত্তকীর। সে ভ্যান চালককে প্রশ্ন করল, ও জায়গাতে কি কি আছে? লোকটা জবাব দিল, তেমন কিছু দেখার নেই। দ্বারকেশ্বরের একটা পুরনো ঘাট আছে, তবে এ সময় জল ঘাট থেকে অনেক দূরে সরে যায়। বর্ষাতে আবার ঘাটের কাছে ফিরে আসে। কাছে নদের চরে একটা ছোট শ্মশান আছে, সেখানে একটা কালী মন্দির আছে, আর একটা ভাঙা জমিদার বাড়ি আছে, অনেক পুরনো আমলের। লোকজনও বেশি থাকে না ওদিকটাতে। পত্রিকা সম্পাদক সাত্তকীকে যে পথ নির্দেশ লেখা কাগজটা দিয়েছেন তাতে ওই ভাঙা জমিদার বাড়ির উল্লেখ আছে। ঘাট থেকে ওই জমিদার বাড়ির দিকে এগোলেই বাড়িটা অতিক্রম করে কিছুটা দূরেই রসিকবাবুর বাড়ি।
আধ ঘন্টা মতো চলার পর দূরে গাছপালার ফাঁক দিয়ে নদী তট দেখা গেল। তারপর এক সময় ভ্যান চালক তাকে নামিয়ে দিল ঘাটের সামনে। লোকটা ভাড়া বুঝে নিয়ে চলে যাবার পর সাত্তকী ভালো করে তাকালো চারপাশে। ঘাটটা বিশাল, চওড়া থাক থাক সিঁড়ি নেমে গেছে দ্বারকা নদের খাতে। তবে তার স্থানে স্থানে পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে। দেখেই বোঝা যায় ঘাটটা অনেক পুরনো। তবে নদীর জল ঘাট থেকে অনেকটাই দূরে সরে গেছে। বেলা শেষের আলোতে জেগে আছে নদের দুপাশের বিস্তীর্ণ বালুতট। সেই তট পেরিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসছিল একজন স্থানীয় মানুষ, হাতে ধরা খ্যাপলা জাল আর হাঁড়ি। সম্ভবত নদে মাছ ধরতে গিয়েছিল সে। সাত্তকী তাকে জমিদার বাড়িটা কোন দিকে জিজ্ঞেস করতেই সে আঙুল তুলে কিছু দূরে নদের পাড়ে একটা ভগ্নপ্রায় বিশাল বাড়ি দেখিয়ে দিল। সাত্তকী নদের পাড় বরাবর রাস্তা দিয়ে এগোলো সেদিকে। কিছুক্ষণের মধ্যেই সে পৌঁছে গেল বাড়িটার কাছে। অস্তাচলগামী সূর্যের আলোতে বিষণ্ণভাবে ঝোপঝাড় জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে বিশাল বাড়িটা। বাড়ির দোতলার রেলিং খসে পড়েছে, জানলা দরজাগুলো অধিকাংশ কপাটহীন। বিশাল বিশাল প্রাচীন থামগুলো কোনো রকমে মহাকালের গ্রাম থেকে তখনও দাঁড় করিয়ে রেখেছে বাড়িটাকে। আরও কিছুটা এগোবার পর তার দূর থেকে চোখে পড়ল প্রাচীর ঘেরা বাগান বাড়ির মতো বাড়ি। সাত্তকী অনুমান করল সম্ভবত ওটাই রসিকবাবুর বাড়ি। সাত্তকী গিয়ে উপস্থিত হলো বাড়িটার গেটের সামনে। কাঠের গেট, তার দুপাশে দুটো বড় ঝাউ গাছ আছে। কাঠের গেট আর ঝাউ গাছ দেখে সাত্তকী বুঝতে পারল, হ্যাঁ, ওটাই রসিকবাবুর বাড়ি। কারণ সম্পাদক তার কাছ থেকে যে চিরকুটটা পেয়েছেন সেখানে রসিকবাবুর বাড়ির বিবরণে কাঠের গেট আর ঝাউ গাছের উল্লেখ আছে। প্রাচীর ঘেরা জমিটার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বাড়িটা। বাড়িটা একতলা হলেও বেশ বড়। সাত্তকী বাড়িটার দিকে তাকিয়ে অনুমান করল ও বাড়িটা পুরনো হলেও মাঝে মাঝে মেরামত করা হয়। বাড়িটার দরজা জানলা সব বন্ধ। সামনের জমিটাতেও কোনো লোক দেখা যাচ্ছে না। একটু ইতস্তত করে কাঠের গেট খুলে জমিটার ভিতরে প্রবেশ করল সাত্তকী। তারপর নানা ধরনের ছোটখাটো গাছে ঘেরা জমিটা অতিক্রম করে উপস্থিত হলো সদর দরজার সামনে। কাঠের দরজার গায়ে কলিং বেলের কোনো ব্যবস্থা নেই দেখে সাত্তকী কড়া নাড়তে নাড়তে বলল, বাড়িতে কেউ আছেন? বার কয়েক কড়া নাড়ার পর মৃদু শব্দ করে দরজা খুলে দাঁড়ালেন এক ভদ্রলোক। পরনে পায়জামা পাঞ্জাবি, গায়ে একটা শাল জড়ানো আছে। ভদ্রলোকের আনুমানিক বয়স 70-এর কাছে হবে। পালিত কেশ। লম্বা লোকটা চেহারার গড়ন দেখে সাত্তকীর অনুমান হলো যৌবনে বেশ শক্ত সমর্থ মানুষ ছিলেন ভদ্রলোক। অপরিচিত সাত্তকীকে দেখে তিনি মৃদু বিস্মিতভাবে বিরক্তি মেশানো গলাতে বললেন, কি ব্যাপার, কাকে চাই? ভদ্রলোকের কপালের ডান দিকে যে একটা আঁচিল আছে তা সাত্তকীর নজরে লায়নি। হ্যাঁ, এই ভদ্রলোকই রসিকলাল সেন। তার প্রশ্নের জবাবে সাত্তকী হাত জোড়ো করে তাকে নমস্কার জানিয়ে বলল, আপনি তো রসিকবাবু? আমি সাত্তকী বসু, কলকাতা থেকে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। সাত্তকীর জবাব শুনে ভদ্রলোক বললেন, হ্যাঁ, আমি রসিকলাল সেন। আমার সঙ্গে অত দূর থেকে দেখা করতে এসেছেন কেন? সাত্তকী বলল, আমি জনপ্রিয় মাসিক পত্রিকা রংমহলের পক্ষ থেকে এসেছি, যে কাগজে আপনি একসময় খাদ্যরসিক নামে লিখতেন। এই পত্রিকার বর্তমান সম্পাদক একটা বিশেষ অনুরোধ জানাবার জন্য আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। সাত্তকীর কথা শুনে এবার স্পষ্ট বিস্ময় ফুটে উঠল রসিকবাবুর মুখে। বিড়বিড় করে তিনি একবার স্বগতোক্তি করলেন, খাদ্যরসিক, রংমহল। তারপর তিনি সাত্তকীকে বললেন, সে তো
আ অনেক পুরনো দিনের কথা। এত বছর পর আপনারা আমার ঠিকানা পেলেন কিভাবে? বহু যুগ হয়ে গেল। কলকাতার সঙ্গে বলতে গেলে আমার কোনো সম্পর্ক নেই। সাত্তকী মৃদু হেসে বলল, সব বলছি আপনাকে। আ তবে যদি একটু বসে কথা বলা যায় তবে ভালো হয়।" সাত্তকীর প্রস্তাব শুনে রসিকলাল একটু ইতস্তত করে বললেন, "আ আ ঠিক আছে, ভিতরে আসুন।" বাইরে দ্বারকা নদের বুকে সূর্য ডুবতে চলেছে। শীতের ছোটবেলা। এরপরই চারপাশে কুয়াশা আর অন্ধকার নামতে শুরু করবে। রসিকলালের বাড়ির ভিতর প্রবেশ করল সাত্তকী। রসিকলালের বাড়ির ভিতরটা আধো অন্ধকার একটা করিডর দিয়ে কয়েক পা এগিয়ে সাত্তকীকে নিয়ে পর্দা ঠেলে একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন। মাঝারি আকৃতির একটা ঘর, লাল সিমেন্টের মেঝে, মাথার উপর কড়িবর্গার ছাদ। জানলা বন্ধ ঘরটাতে একটা খয়াটে বাতি জ্বলছে। ঘরের ঠিক মাঝখানে সাবেক আমলের খাটের ওপর পরিপাটি বিছানা। ঘরের কোণে একটা আলমারিও আছে। আর ঘরের দেওয়ালের গায়ে যেখানে বাতি জ্বলছে তার ঠিক নিচেই একটা কাঠের টেবিল আর দুটো চেয়ার রয়েছে। ঘরটা দেখে সাত্তকীর মনে হলো এটা রসিকবাবুর শয়নকক্ষ হতে পারে। সাত্তকীকে নিয়ে রসিকলাল সেই টেবিলের সামনে গিয়ে মুখোমুখি দুটো চেয়ারে বসলেন। টেবিলের ওপর রাখা আছে কিছু কাগজপত্র আর ওষুধপত্র, শিশি, বাক্স, এসব জিনিস। সাত্তকী প্রথমে বলল, কিছুদিন আগে লেখক মহিতোষবাবু এখানে একটা কাজে এসে আপনার সাক্ষাৎ পেয়েছিলেন। তিনিই সম্পাদককে আপনার সন্ধান দিয়েছেন। একথা বলার পর সাত্তকী লেখার অনুরোধের সম্পাদকীয় চিঠিটা রসিকলালের হাতে তুলে দিলেন। বেশ মনোযোগ দিয়ে চিঠিটা পড়ার পর বললেন, "আ কিন্তু আমি তো বহু যুগ আগে লেখা ছেড়ে দিয়েছি। তাছাড়া এখানে চলে আসার পর আর কোথাও খাদ্য অন্বেষণে যাইও নি। বর্তমানে আমি অসুস্থও বটে।" রসিকবাবুর কথা শুনে সাত্তকী বলল, "আপনি যদি অনুগ্রহ করে পুরনো দিনের কোনো অকথিত খাদ্য অন্বেষণের কাহিনী বলেন অথবা কোনো রেসিপি, তবে আপনার কথা শুনে তা আমি লিখে নিতে পারি। আ লেখার পরিশ্রম আপনাকে করতে হবে না। পত্রিকার পুরনো পাঠকরা আজও আপনার লেখা পড়তে চায়। আর নতুন পাঠকদেরও নিশ্চিত আপনার লেখা ভালো লাগবে।" সাত্তকীর কথা শুনে রসিকবাবু গম্ভীরভাবে বললেন, "আপনি কোনোদিন আমার কোনো লেখা পড়েছেন? আপনার যা বয়স তাতে মনে হয় আপনার অক্ষর জ্ঞান হবার আগেই আমি লেখা ছেড়ে দিয়েছি। ভাগ্যিস পত্রিকা সম্পাদক লেখার কাটিংগুলো সাত্তকীর পড়ার জন্য দিয়েছিলেন। সে ব্যাপারটাই সাত্তকীকে এবার বাঁচিয়ে দিল। সে জবাব দিল, হ্যাঁ, অবশ্যই পড়েছি।" "উম যেমন?" প্রশ্ন করলেন রসিকলাল। সাত্তকী বলতে শুরু করল, আ ওই যে আফ্রিকাতে একবার জলহস্তির মাংস খেতে গিয়ে উপজাতিদের হাতে বন্দী হয়েছিলেন, আবার তানজানিয়ার এক মাসাই গ্রামে সিংহের ঝলসানো হাড় খেয়েছিলেন। মৃদু হাসি ফুটে উঠল রসিকবাবুর ঠোঁটের কোণে। তিনি বললেন, "হ্যাঁ, মাসাইদের বিশ্বাস, সিংহর কলিজা খেলে সিংহের মতো সাহস আর শক্তি সঞ্চয় হয় শরীরে।" সাত্তকী বলল, "আ তারপর ওই যে গোল্ডেন মাশরুম খাবার জন্যে আমাজনের রেন ফরেস্টে পাড়ি দেওয়া, সামনে থেকে অ্যানাকোন্ডা সাপকে শিকার ধরতে দেখা দেখা, এছাড়া আপনার লেখা নানা রেসিপি, ওই যেমন মধু দিয়ে ব্রোকনির রোস্ট কিংবা সার্ডিন মাছের বিরিয়ানির রেসিপি, সব লেখাই তো এক কথায় অনবদ্য।" সাত্তকীর কথা শুনে ধীরে ধীরে যেন উজ্জ্বল হয়ে উঠল রসিকবাবুর মুখ। সাত্তকীর কথা শেষ হবার পর তিনি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, "হ্যাঁ, সেসব দিন ছিল বটে। খাবারের সন্ধানে কত জায়গাতে গেছি, কত কিছু খেয়েছি, কত রকম অভিজ্ঞতা।
লেখার ব্যাপারটা ছিল আমার খুব ভালো লাগার জিনিস। সাত্তকী তাকে প্রশ্ন করতে যাচ্ছিল, আম, তবে আপনি লেখা ছেড়ে দিলেন কেন? কিন্তু তার আগেই দরজার পর্দা ঠেলে ঘরে প্রবেশ করলো একজন লোক। তার পরনে একটা কোট, মাথায় টুপি, পায়ে জুতো। তার ডান হাতে একটা ব্যাগ আর বাঁ হাতটা কোটের পকেটে ঢোকানো। ভদ্রলোকের ধবধবে সাদা ঝোলা গোঁফ আর চেহারা দেখে সাত্তকীর মনে হলো রসিকলালের সমবয়সী হবেন তিনি। সাত্তকী স্পষ্টই বুঝতে পারল তাকে দেখে। ভদ্রলোকের চোখে বিস্ময়ের ভাব ফুটে উঠল। ব্যাপারটা রসিকলালও অনুমান করতে পেরে বললেন, "আহ, এই ভদ্রলোকের নাম সাত্তকী বসু। আমি কলকাতার যে কাগজে একসময় লিখতাম, আহ, সে কাগজ থেকে এসেছেন লেখার অনুরোধ নিয়ে।" কদিন আগে এক লেখক এ জায়গায় এসেছিলেন, বাড়ির সামনে দেখা হয়েছিল। তার থেকেই এত বছর পর ওরা আমার খোঁজ পেয়েছেন। তুমি আসবে বলে সদর দরজা খুলে রেখেছি। ভদ্রলোক এবার ভালো করে তাকালেন সাত্তকীর দিকে। রসিকলাল এরপর আগন্তুকের পরিচয় দিয়ে বললেন, ইনি আমার বন্ধু, একসময় ওখানকার জমিদার মহাপ্রসাদ চৌধুরী শেষ বংশধর বরদাপ্রসাদ চৌধুরী। এখানকার ঘাট, মন্দির, শ্মশান সবই ওদের প্রতিষ্ঠা করা। বরদাপ্রসাদের পরিচয় পেয়ে সাত্তকী নমস্কার জানান তাকে। প্রত্যুত্তরে তিনি মাথাটা একটু ঝুঁকিয়ে বললেন, নমস্কার। সাত্তকী মৃদু হেসে বলল, জমিদার বাড়িটা দেখলাম, আপনি কি ওখানেই থাকেন? সাত্তকীর প্রশ্নের জবাব বরদাচরণের পরিবর্তে রসিকলাল বললেন, বাড়ি তো আর বাসযোগ্য নেই। এ অঞ্চলে আরও বেশ কয়েকটা পুরনো বাড়ি আছে ওদের। মন্দিরের কাছে একটা বাড়িতে থাকে। এই বাড়িটাও একসময় ওদের বাগান বাড়ি হিসেবে ব্যবহার করা হতো। সাত্তকীর মনে হলো বরদাপ্রসাদ তার সঙ্গে কথা বলতে খুব একটা আগ্রহী নন, কারণ তিনি তার সঙ্গে কোনো কথা না বলে রসিকলালকে বললেন, দাও, প্রেসক্রিপশনটা দাও। আর সন্ধ্যায় আর আড্ডা হবে না, আমি কলকাতা যাচ্ছি, কাল রাতে ফিরব। তার কথা শুনে রসিকলাল টেবিলে রাখা একটা ডাক্তার প্রেসক্রিপশন তুলে নিয়ে বরদাপ্রসাদের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, ওষুধপত্র দিয়ে আমার এই রোগ আর সারবে বলে মনে হয় না, তবে ব্যথা কমার ওষুধ আর ঘুমের ওষুধ অবশ্যই এনো। ঘুমের ওষুধ আর একটা মাত্র পড়ে আছে। বরদাপ্রসাদ প্রেসক্রিপশনের কাগজটা হাতে নিয়ে রসিকবাবুর কাছে জানতে চাইলেন, আর কিছু? রসিকলাল মৃদু চুপ করে থেকে বললেন, কদিন ধরে যেটা আনতে বলছি, দেখো না সেটা পাও কি না। বরদাপ্রসাদ জবাবে বললেন, না, সেটা জোগাড় করা সম্ভব নয়। তাছাড়া ডাক্তার তোমাকে সহজপাচ্য খাবার খেতে বলেছেন। রসিকবাবু এবার যেন একটু করুণ সুরে বললেন, তবু একবার শেষবারের মতো চেষ্টা করে দেখো। আমার কবে কি হয় কিছুই বলা যায় না। বরদাপ্রসাদ এবার তার কণ্ঠে একটু কাঠিন্য ফুটিয়ে বললেন, কি হবে বা না হবে তা ভবিষ্যতে ডাক্তারবাবুরা বলবেন। বাড়ির বাইরে বেরোবে না, আমি তখন আসি, দেরি হয়ে যাচ্ছে। ইনি চলে গেলে দরজা দিয়ে শুয়ে পড়ো। এ কথা বলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন ভদ্রলোক। রসিকবাবুর মুখ এমন যেন একটা বিমর্ষ ভাব। সাত্তকী জানতে চাইল, আপনার কি অসুখ হয়েছে? আপত্তি না থাকলে বলবেন। রসিকলাল জবাব দিলেন, লিভার ক্যান্সার ধরা পড়েছে, তবে ফার্স্ট স্টেজ। ব্যাপারটা জেনে সাত্তকীর খারাপ লাগলো। মুহূর্তের জন্য ঘরের মধ্যে যেন একটা বিষণ্ণতা নেমে এলো। তবে এরপরই রসিকবাবু হেসে উঠে বললেন, লিভার, পাকস্থলী ওসবের উপর কম অত্যাচার তো করিনি। কি খেয়েছি আর না খেয়েছি, এখন ওরা পাল্টা প্রতিশোধ নিচ্ছে। খুব বেশি দিন আর বাঁচব বলে মনে হয় না। এমনও হতে পারে
আর কয়েক মাস আয়ু আমার। সাত্তকী তাকে ভরসা দেবার জন্য বলল, এখন মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়েছে, ভালো ডাক্তার দেখালে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। রসিকলাল বললেন, আমার মন বলছে আমার আয়ু আর বেশি দিন নেই। রাতে খাবার পর আজকাল পেটে প্রচণ্ড যন্ত্রণা হয়। নিস্তব্ধ ঘর, রসিকলাল নিশ্চুপ। সাত্তকী ভাবতে লাগলো এ অবস্থায় লেখার ব্যাপারে তাকে চাপাচাপি করা ঠিক হবে কিনা। একসময় সে বলল, লেখকের লেখা লেখককে অমরত্ব দেয়, বিশেষত আপনাদের মতো লেখকদের শক্তিশালী কলম। খাবার নিয়ে লেখাও যে সাহিত্য হতে পারে তা আপনার লেখা না পড়লে জানতেই পারতাম না। রসিকলাল বললেন, সত্যি বলছেন? সাত্তকী জবাব দিল, হ্যাঁ সত্যি। এত বছর পরও নিশ্চয়ই আপনার পাঠকরা আপনার লেখা পড়ে খুশি হবেন, নইলে আপনার লেখা পাবার জন্য সম্পাদক আপনার কাছে আমাকে পাঠাবেন কেন? নতুন পুরনো অন্য কত লেখকই তো আছেন। সাত্তকীর কথা শুনে ভদ্রলোকের মুখে জেগে থাকা বিষণ্ণতাটা যেন ধীরে ধীরে মুছে যেতে লাগলো। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, ঠিক আছে, আমি একটা লেখা দেব, তবে আপনার সম্পাদক যে লেখা ছাপবেন কিনা আমি জানি না। কথাটা শুনে সাত্তকী উৎফুল্লভাবে বলল, আপনার লেখা সম্পাদক ছাপবেন না তা হতেই পারে না। আপনার লেখা ষান্মাসিক হিসেবে সম্পাদক টাকাও পাঠিয়েছেন। এই বলে খামটা বের করে টেবিলের ওপর রাখল। রসিকবাবু খামটার দিকে তাকিয়ে বললেন, সম্পাদককে আমার ধন্যবাদ জানাবেন, তবে আমি টাকার জন্য কোনোদিন লিখিনি। লিখেছি জীবনের স্বাদ অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে আনন্দ পাওয়ারও দেবার জন্য। সাত্তকী বলল, সত্যি বিচিত্র অভিজ্ঞতা আপনার জীবনে। কত জায়গায় গেছেন খাবারের সন্ধানে, কত কিছু দেখেছেন, জেনেছেন, বাঁচার মতো বেঁচেছেন। জীবন এমনই হওয়া উচিত, দৈর্ঘ্যের থেকে আকারে বড়। এ কথাটা শোনার রসিকবাবু কেমন যেন অদ্ভুতভাবে তাকিয়ে রইলেন সাত্তকীর দিকে। তাকে এমনভাবে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে কেমন যেন একটা অস্বস্তি বোধ হলো সাত্তকীর। সাত্তকী তার উদ্দেশ্যে বলল, আমি কি কিছু ভুল বললাম? রসিকলাল বললেন, না, ভুল বলেননি। সম্ভবত বড় সত্যি কথা বলেছেন। আপনার বলা কথাটাই ভাবছি। জীবনে কে কতদিন বাঁচলো তাতে কি আসে যায়? কে কেমনভাবে বাঁচলো, জীবনের স্বাদ রূপ গন্ধ বর্ণ কতটা মৃত্যুর আগে চেয়ে দেখতে পেল, সেটাই বড় কথা। এ কথা বলে তিনি আবারও বললেন, হ্যাঁ, লেখা আমি দেব। সম্ভবত এটাই আমার শেষ লেখা। এমন লেখা লিখব যেটা আমি আগে কোনো দিন লিখিনি, কেউ কোনো দিন সম্ভবত লেখেনি। সাত্তকী বলে উঠল, আপনি নিজে লিখবেন নাকি আমাকে বলবেন আমি লিখব? রসিকলাল জবাব দিলেন, না, আমিই লিখব। তারপর যেটা মুখবন্ধ খামে আপনাকে দেব। শর্ত একটাই, সম্পাদকের হাতে পৌঁছবার আগে সে খাম যেন অন্য কেউ না খোলেন। আপত্তি নেই তো? সাত্তকী বলল, না, এতে আপত্তির কি আছে? সাত্তকী জানতে চাইল, লেখাটা কবে দেবেন? আমি কাল এসে লেখাটা নিয়ে যেতে পারি? রসিকলাল বললেন, আপনি এখানে কোথায় রাত্রিবাসের বন্দোবস্ত করেছেন? কিসে এখানে এসেছেন? সাত্তকী জবাব দিল, কলকাতা থেকে বাসে এসেছি, তারপর বাসস্ট্যান্ড থেকে এ পর্যন্ত মোটর ভ্যান। বাসস্ট্যান্ডের কাছেই একটা হোটেলে কথা বলে এসেছি, ওখানে গেলে রাতে থাকতে দেবে। রসিকলাল কথাটা শুনে বললেন, কিন্তু অন্ধকারের মধ্যে বাসস্ট্যান্ড পর্যন্ত ততটা পথ আপনি যাবেন কিভাবে?
রাতে এখান থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত যাবার যানবাহন না পাবার সম্ভাবনাই বেশি। স্থানীয় লোকেরা নিজেদের সাইকেল, বাইক ইত্যাদিতে যাওয়া আসা করেন। সাত্তকী ব্যাপারটা আগে ভেবে দেখেনি। সত্যি সে অপরিচিত নির্জন জায়গাতে এতটা পথ ফিরবে কিভাবে? সে বলল, তবে কি করা যায় বলুন তো?" রসিকলাল বললেন, "আপনার আপত্তি না থাকলে এ বাড়িতেই রাতটা আপনি কাটাতে পারেন। গল্পগুজবও করা যাবে আপনার সঙ্গে। তারপর কাল সকালে আপনি আমার লেখাটা নিয়ে ফিরবেন। আশা করি রাতের মধ্যে লেখাটা শেষ করতে পারব। সমস্যা শুধু একটাই, আপনাকে আপ্যায়নের জন্য খাবার তেমন কিছু নেই। আ ডাক্তারের পরামর্শ মতো ইদানিং আমি ফলের রস ইত্যাদি লিকুইড খাই।" সাত্তকীর নিজের কাছে বিস্কুট, কেক, চিড়ে ভাজা আছে। একটা রাতের পক্ষে তা যথেষ্ট। কাজেই বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সাত্তকী বলল, আপনার যদি অসুবিধা না হয় তবে আপত্তি নেই।" রসিকলাল হেসে বললেন, "না, অসুবিধা হবে না। বেশ কয়েকটা ঘর আছে এ বাড়িতে। আপনি থাকলে আমার ভালোই লাগবে। যাকে দেখলেন ওই বরদা প্রসাদ। মাঝে মাঝে সন্ধ্যায় গল্প করতে আসে আমার সঙ্গে। তাছাড়া আমার কথা বলার লোক নেই। ঘণ্টাখানেক গল্প করা যাবে আপনার সঙ্গে।" সাত্তকী এবার মুখ ফসকে বলেই ফেলল, "কলকাতা থেকে এত দূরে এই পাণ্ডববর্জিত জায়গাতে আপনি পড়ে আছেন কেন?" প্রশ্নটা শুনে রসিকবাবু কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, "যে লেখাটা আমি লিখব তার মধ্যেই এ প্রশ্নের উত্তর আছে। তবে তা এখন আপনাকে বলবো না।" সাত্তকী বলল, ঠিক আছে, বলতে হবে না। তবে বিভিন্ন খাবারের ব্যাপারে তার অন্বেষণে অভিজ্ঞতার কথা যদি কিছু আমাকে বলেন।" রসিকলাল হেসে বললেন, "হ্যাঁ হ্যাঁ, এইসব ব্যাপার অনেক আছে আমার ভাড়ারে।" তিনি এরপর সাত্তকীকে বলতে বসলেন খাদ্য বিষয়ে নানা কাহিনী, তার অভিজ্ঞতার কথা। তার কথায় কখনো উঠে আসতে লাগলো মুঘল সম্রাটের রসুইখানাতে একসময় কিভাবে মশলাদার কাবাব প্রস্তুত হতো তার কথা। আবার চীন দেশে সুইফট পাখি নামে এক ধরনের পাখির বাসার স্যুপ খাওয়া হয় সে গল্প। তিনি বলে যেতে লাগলেন খাদ্য অন্বেষণে তার নানা রোমাঞ্চকর অভিযানের কথাও। এই যেমন একবার ব্রাজিলে পিরানহা মাছের রোস্ট খেতে গিয়ে জেলে ডিঙি থেকে জাল পড়ে নিজেই আরেকটু হলে পিরানহার খাদ্যে পরিণত হচ্ছিলেন সে কাহিনী। মশলার যে কত রকম প্রকারভেদ আছে তা রসিকলালের মুখ থেকে শুনে সাত্তকী আশ্চর্য হয়ে গেল। আরশোলা, কাঁকড়া বিছে বিভিন্ন কীটপতঙ্গ নাকি শুকিয়ে গুঁড়ো করে রান্নার মশলা হিসেবে ব্যবহার করা হয়, আর সেসব মশলার নাকি বেশ চড়া দাম। রসিকলাল গল্প বলে চললেন। বাহিরে রাত বেড়ে চলল। তার গল্প শুনতে শুনতে ঘণ্টা তিনেক সময় যে কিভাবে কেটে গেল সাত্তকী তা বুঝতেই পারল না। একসময় সাত্তকী তাকে প্রশ্ন করল, আচ্ছা, উম, আপনি তো এত দেশ ঘুরেছেন, এত কিছু খাবার খেয়েছেন, তার মধ্যে সব থেকে সুস্বাদু লেগেছে কোন খাবার?" রসিকলাল তার কথায় কোনো কিছু জবাব দিতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎই বাড়ির বাহিরে রাত্রির নিস্তব্ধতা বিদীর্ণ করে এক অদ্ভুত জান্তব কোলাহল জেগে উঠল। ওই শব্দের আকস্মিকতায় ঘরের মধ্যে বসেই সাত্তকী চমকে উঠে বলল, ও ও ও কিসের শব্দ?" সাত্তকীর প্রশ্ন শুনে রসিকলাল হেসে ফেললেন। বললেন, "আপনি শহুরে মানুষ, তাই এ শব্দ চিনতে পারছেন না। এ হলো শিয়ালের সম্মিলিত কলতান। দিনের বেলাতে পোড়ো জমিদার বাড়িতে লুকিয়ে থাকে ওরা। তারপর রাত নামলেও এ বাড়ির সামনের রাস্তা দিয়ে কাছেই দ্বারকা নদের চরে যে ছোট শ্মশান আছে সেদিকে যায়।" শিয়ালের ডাক শুনে চমকে ওঠায় নিজে এবার বেশ লজ্জাবোধ করল সাত্তকী। রসিকলাল বলল, জানেন, আমি আফ্রিকাতে কতদিন
আমার তাঁবুর বাহিরে দলবদ্ধ সিংহের ডাক শুনেছি। প্রথম প্রথম ভয় লাগতো, তারপর সে ডাক যেন আমার কাছে ঘুমপাড়ানি গানের মতো লাগতো। সে ডাক না শুনলে আমার ঘুমই আসতো না। আলোচনার মোড় এবার অন্য গল্পে ঘুরে গেল। আরও বেশ কিছুক্ষণ ধরে রসিকলাল তার কথা বলার পর টেবিলে রাখা একটা অ্যালার্ম ঘড়িতে রাত 10টার ধাতব শব্দ শুরু হলো। রসিকবাবু এবার টেবিল ক্লকের শব্দটা থামিয়ে বললেন, বেশ রাত হলো, এবার চলুন আপনাকে আপনার ঘরে পৌঁছই। ভাবছি রাতের মধ্যেই লেখাটা শেষ করে ফেলব। রসিকলালের সঙ্গে সে ঘর ছেড়ে কাছেই একটা ঘরে গিয়ে ঢুকল সাত্তকী। সে ঘরের আলো জ্বালালেন রসিকবাবু, তবে আলোর তেজ কম। ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন, একটা খাট, বিছানা, বালিশও আছে। রসিকবাবু ঘরটা দেখিয়ে বললেন, কি চলবে তো? সাত্তকী বলল, হ্যাঁ হ্যাঁ চলবে, তাছাড়া মাত্র এক রাতের তো ব্যাপার। রসিকলাল বললেন, পাশেই বাথরুম, কলঘর, তেমন সমস্যা হবে না আপনার। কথা বলার পর তিনি প্রশ্ন করলেন, আপনি রাতে কখন ঘুমান? সাত্তকী জবাব দিল, আমার অনেক রাত পর্যন্ত জাগার অভ্যাস। রাত 1টা-2টো পর্যন্ত লিখি, পড়াশুনো করি। তার আগে আমার ঘুম আসতে চায় না। সকালে উঠতে উঠতে বেলা 8টা বেজে যায়। রসিকবাবু বললেন, ঠিক আছে, আমি এবার আসি, কোনো প্রয়োজন হলে ডাকবেন। এই বলে ঘর ছাড়লেন তিনি। এই রাতে রসিকবাবুকে সাত্তকীর কী বা প্রয়োজন হতে পারে? তিনি চলে যাবার পর সাত্তকী প্রথমে তার ব্যাগ থেকে বিস্কুট, জলের বোতল, চাদর ইত্যাদি বার করে খাটে রাখল। শুকনো খাবার দিয়েই রাতের খাবার সারল সে। তারপর ঘর থেকে বেরিয়ে কল ঘরে গিয়ে ফ্রেশ হয়ে এলো। শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করার সময় সে দেখল দরজার ছিটকিনি খারাপ। কাজেই দরজার পাল্লা এমনি বন্ধ করে সাত্তকী চাদর মুড়ি দিয়ে সঙ্গে আনা একটা বই নিয়ে খাটের ওপর বসল। বইটা পড়তে শুরু করলো সে। নিঝুম বাড়ি, কোথাও কোনো শব্দ নেই। মাঝে মাঝে শুধু বাইরে থেকে কখনো কখনো স্পষ্ট শেয়ালের ডাক ভেসে আসছে। খয়াটে আলোতে সাত্তকীর বই পড়তে একটু সমস্যা হচ্ছিল ঠিকই, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। রাত 1টা-2টোর আগে কিছুতেই তার ঘুম আসে না। তাছাড়া নতুন জায়গাতে গেলে তার ঘুম আসে না। একবার বেশ জোরে শিয়ালের কলতান কানে এলো সাত্তকীর। রিস্টওয়াচের দিকে তাকিয়ে দেখল বই পড়তে রাত 12টা বাজে। প্রহর শেষে ডেকে উঠেছে শেয়ালের দল। ঠিক এই সময় সাত্তকীর দরজার গায়ে টোকা দেবার সঙ্গে সঙ্গে রসিকবাবুর কণ্ঠস্বর শুনতে পেল, সাত্তকীবাবু, জেগে আছেন? সাত্তকী জবাব দিল, হ্যাঁ জেগে আছি, আসুন। পাল্লা ঠেলে ভেতরে প্রবেশ করলেন রসিকবাবু। তার এক হাতে একটা খাম আর অন্য হাতে ধরা কমলা রঙের তরলপূর্ণ কাচের গ্লাস। সাত্তকী বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। রসিকবাবু তার সামনে এসে প্রথমে খামটা সাত্তকীর হাতে ধরিয়ে বলল, এই নিন আপনার লেখা, 1-2 ঘন্টা সময়ের মধ্যেই লিখে ফেললাম। সময় নষ্ট করলাম না, আমার ব্যথা কখন বাড়ে তা কিছুই বলা যায় না। সাত্তকী খামটা ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। চওড়া সেলোটেপ দিয়ে খামের মুখটা ভালো করে আটকানো হয়েছে, যাতে সেটা সহজে খোলা না যায়। খামের উপর গোটা গোটা অক্ষরে সম্পাদক আর পত্রিকার নাম লেখা। খামটা হাতে নিয়ে দেখার পর সাত্তকী বলল, আপনাকে ধন্যবাদ, জানাবার কোনো ভাষা নেই। এই অসুস্থতার মধ্যেও যে আপনি লেখাটা এত দ্রুত শেষ করে আমাকে দিলেন, তার জন্য আমি কৃতজ্ঞ। কথাটা শুনে রসিকবাবুর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তিনি বললেন, ছোট হলেও লেখাটা ছাপা হলে পাঠকদের মধ্যে যে সাড়া ফেলবে তা আমি বলতে পারি। আর হ্যাঁ,
এই খামে আপনার জন্যও একটা জিনিস আছে, সেটা কি আমি এখন বলবো না। সম্পাদক যখন খামটা খুলবেন তখন জানতে পারবেন। সাত্তকী রসিকবাবুর শেষ কথাটা শুনে সাত্তকী অবাক হলো। এ ব্যাপারে সে রসিকবাবুকে কোনো প্রশ্ন করল না। তাকে ধন্যবাদ জানিয়ে সাত্তকী খামটা তার ব্যাগের মধ্যে রাখল। রসিকবাবু এরপর তার দিকে গ্লাসটা বাড়িয়ে দিয়ে বললেন, নিন, এটা শেষ করুন। কমলালেবুর রস আমার জন্যে করবার সময় আপনার জন্যে করলাম। যতই হোক আপনি আমার অতিথি, সামান্য কিছু হলেও আপনাকে খেতে দেওয়া আমার কর্তব্য। কিছুদিন আগে এলেও আমি আপনাকে নিজের হাতে রান্না করে নানা পদ খাওয়াতাম, কিন্তু এখন আর সে উপায় নেই। রসিকবাবুর অনুরোধে সাত্তকী চুমুক দিল তাতে। কমলালেবুর বেশ মিষ্টি রস। কয়েক চুমুকে গ্লাসটা শেষ করে সাত্তকী সেটা ফিরিয়ে দিল রসিকবাবুর হাতে। তিনি গ্লাসটা হাতে নিয়ে বললেন, এবার আপনি মন দিয়ে বই পড়ুন, আমি এবার যাই, রাত অনেক হলো। শুভরাত্রি। সাত্তকীও শুভরাত্রি জানালো তাকে। কিন্তু দরজার কাছে পৌঁছে আবার ফিরে দাঁড়ালেন তিনি। সাত্তকীর উদ্দেশ্যে রসিকবাবু বললেন, আপনার বলা কথাটা কিন্তু আমার বেশ মনে ধরেছে। মানুষ কদিন বা কতক্ষণ বাঁচবে তা বড় কথা নয়, কিন্তু মৃত্যুর আগে যে এই পৃথিবীর রূপ রস উপভোগ করলো কিনা, তার রসনার নিবৃত্তি হলো কিনা, সেটাই আসল ব্যাপার। সাত্তকী হেসে বলল, হ্যাঁ, তা তো বটেই। রসিকবাবু এরপর আর কোনো কথা বললেন না। ঘরের বাইরে বেরিয়ে যাওয়ার আগে দরজার পাল্লা বন্ধ করে গেলেন। তিনি চলে যাবার পর আবার বইয়ের পাতায় ডুব দিল সাত্তকী। বইটা পড়ছিল সাত্তকী। একটা রহস্য উপন্যাসের উত্তেজনায় ক্লাইম্যাক্সে তখন সে প্রায় পৌঁছে গেছে। রসিকবাবু চলে যাবার পর মাত্র মিনিট 15 সময় কেটেছে। সাত্তকীর হঠাৎ মনে হলো বইয়ের অক্ষরগুলোকে যেন সে ঝাপসা দেখতে শুরু করেছে। তবে কি আলোর জোর কমে এলো? ব্যাপারটা প্রথমে সে বুঝে উঠতে না পারলেও কিছুক্ষণের মধ্যে যেন ঘুমে জড়িয়ে আসতে লাগলো তার চোখ। কিন্তু এমন তো হবার কথা নয়, এখনো তো রাত 12:30টাও বাজেনি। তবে হয়তো সারাদিনে যাত্রাপথের ক্লান্তি আর উৎকণ্ঠার অবসানে ঘুম নেমে আসছে তার চোখে। এক সময় আর বসে থাকতে পারল না সে। বই বন্ধ করে বাতি না নিভিয়ে সাত্তকী চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। কিন্তু পরিপূর্ণ ঘুম আসা বলতে যা বোঝায় তা কিন্তু সাত্তকীর এলো না। যা এলো তাকে বলা যেতে পারে একটা তন্দ্রাচ্ছন্ন ভাব। সে যেন আধো ঘুম আধো জাগরণের মধ্যে আছে। সে অবস্থাতে বার কয়েক শেয়ালের ডাকও যেন তার কানে এলো। রাতে গিয়ে চলল। সাত্তকীর তন্দ্রাচ্ছন্ন চোখে ভেসে উঠতে লাগলো নানা অদ্ভুত দৃশ্য। কখনো তার মনে হলো সে কোনো গহীন জঙ্গলে তাঁবুতে শুয়ে আছে। বাইরে থেকে ভেসে আসছে সিংহের ডাক। কখনো সে দেখল কারা যেন বিশাল কড়াইতে হরিণ রাঁধছে। দুটো লোক একটা বিরাট শিলনোড়াতে কাঁকড়া বিছের মশলা গুঁড়ো করছে। কখনো বা সে দেখল সুইফট পাখির বাসার স্যুপ খাবে বলে একদল চীনাম্যান গাছে চড়তে বলছে। রসিকবাবুর মুখে শোনা কাহিনীগুলোই নানাভাবে তার চোখে যেন ভাসতে লাগলো। শেষ পর্যন্ত তার চোখে একটা দৃশ্যের অবতারণা হলো। একটা খাবার টেবিলে পাশাপাশি বসে সে আর রসিকবাবু। তাদের সামনে প্লেট, বোল, কাঁটা চামচ এসব রাখা। টেবিলের ওপর রাখা একটা চীনামাটির পাত্র থেকে ধোঁয়া বেরোচ্ছে। তার থেকে হাতা দিয়ে স্যুপের মতো ঘন গরম খাবার সাত্তকীর সামনে রাখা বোল বা বাটিতে তার নিজের বাটিতে ঢাললেন রসিকলাল। স্যুপটা দেখে আর তার গন্ধে সাত্তকীর মনে হলো
সম্ভবত সেটা কোনো মাংসের স্যুপ হবে। রসিকবাবু তাকে বললেন, নিন, চামচ ওঠান, খাওয়া শুরু করুন। সাত্তকী জানতে চাইল, এটা কি খাবার? রসিকলাল হেসে বললেন, আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন না যে কোন খাবার খেতে সব থেকে সুস্বাদু? এটাই সেই খাবার। স্যুপ দিয়ে আর শুরু করুন, এরপর কাবাব, রোস্ট খাওয়াবো জিনিসের। সাত্তকী আবারও প্রশ্ন করল, "উম, বলুন না, ওটা কিসের স্যুপ?" রসিকবাবুও একই জবাব দিলেন, পৃথিবীর সব থেকে সুস্বাদু খাবার ওটা। ধোঁয়া ওঠা স্যুপের বাটিটা দেখে কেমন যেন অদ্ভুত অনুভূতি হতে লাগলো সাত্তকীর। সরু সরু কয়েকটা মাংসের টুকরো উঁকি দিচ্ছে স্যুপের বাটি থেকে। সেগুলো কেমন যেন চেনা মনে হতে লাগলো সাত্তকীর। রসিকবাবু আবারও তাকে তাড়া দিলেন, নিন, ঠান্ডা হয়ে যাবার আগে শুরু করুন, একবারে স্বাদ পেলে অন্য খাবার মুখে রুচবে না। সাত্তকীর মনে এবার অন্য সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। ডান হাতটা সে টেবিল থেকে সরিয়ে নিয়ে বুকের কাছে গুটিয়ে রসিকবাবুকে বলল, আগে স্পষ্ট করে বলুন এটা কিসের স্যুপ, তারপর খাচ্ছি। রসিকবাবু বললেন, একবার মুখে তুলুন, তারপর বলছি। ঠিক আছে, প্রথম চামচটা না হয় আমি আপনাকে হাতে ধরে খাইয়ে দিচ্ছি। এ কথা বলে সাত্তকীর বাম পাশে বসে থাকা রসিকবাবু সাত্তকীর বাম হাতের আঙুলগুলো খপ করে চেপে ধরলেন তা দিয়ে চামচ ধরাবার জন্য। সাত্তকী যেন এবার অনুমান করতে পারল স্যুপের পাত্রে ভাসতে থাকা টুকরোগুলো কি। সে আঙুল ছাড়াবার চেষ্টা করতে লাগলো রসিকবাবুর হাত থেকে। ঠিক এই সময় তন্দ্রাচ্ছন্ন ভাবটা কেটে গিয়ে সাত্তকীর স্বপ্নজাল ছিন্ন হলো। কাকতালীয়ভাবেই হয়তো সেই মুহূর্তে সাত্তকী চোখ মেলল, কিন্তু তার মনে হলো তখনও যেন তার বাম হাতের আঙুলগুলো কেউ চেপে ধরে আছে। চাদরের ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে অবাক হয়ে গেল সাত্তকী। দরজা খুলে ঘরে ঢুকে তার খাটের সামনে এসে দাঁড়িয়েছেন রসিকবাবু। একটু ঝুঁকে পড়ে তিনি চাদরের বাইরে বার করা সাত্তকীর বাম হাতের আঙুলগুলো চেপে ধরে আছেন। তার মুখমণ্ডলে জেগে আছে কেমন একটা অদ্ভুত ভাব। রসিকবাবুর চোখ দুটো স্থিরভাবে চেয়ে আছে সাত্তকীর আঙুলগুলোর দিকে। আঙুল ছেড়ে এরপর সাত্তকীর কবজি চেপে ধরলেন রসিকবাবু। সাত্তকী বুঝে উঠতে পারছিল না কি করতে চাচ্ছেন রসিকলাল, কিন্তু এরপরই রসিকবাবুর অন্য হাতের দিকে তাকিয়ে আতঙ্কে হিম হয়ে গেল সাত্তকীর শরীর। মুহূর্তের মধ্যে চোখ থেকে সাত্তকীর সব ঘুম ভাব মুছে গেল। রসিকলালের অন্য হাতে ধরা আছে একটা চপার মাংস কাটার বড় ছুরি। তিনি বাঁ হাত দিয়ে খাটের ওপর চেপে রেখেছেন সাত্তকীর হাত। সাত্তকীর আঙুল সমেত হাতের পাতা বিছানাতে ছড়ানো। রসিকবাবুর চপার ধরা ডান হাতটা ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করেছে। এই মিটমিটে আলোতেও ঝিলিক দিচ্ছে ছুরির ফলাটা। সম্বিত ফিরে পেয়ে সাত্তকী এক ঝটকায় নিজের হাতটা টেনে নিয়ে চিৎকার করে উঠে বসল। ঠিক সেই মুহূর্তে রসিকলাল চপারটা নামিয়ে আনলেন সাত্তকীর হাতের পাতা লক্ষ্য করে। মুহূর্তের জন্য সাত্তকীর হাতটা বেঁচে গেল। খাটের উল্টো দিকে লাফিয়ে নেমে পড়ল সাত্তকী। রসিকলাল অন্য পাশে চপার হাতে দাঁড়িয়ে। তাদের দুজনের মধ্যে শুধু 5 হাত খাটের ব্যবধান। স্পষ্ট অপ্রকৃতস্থ ভাব ফুটে আছে রসিকবাবুর মুখমণ্ডলে। আতঙ্কিত সাত্তকী চিৎকার করে বলল, আপনি কি করছেন রসিকবাবু? রসিকবাবু যেন স্বগতোক্তি স্বরেই বললেন, জল ফুটে এসেছে, শব্দ শোনা যাচ্ছে, একটু শুধু, একটু হলেই চলবে শেষবারের মতো,
আমার খাবার আর খাবার দুটোর প্রস্তুতি সারা। সাত্তকী বলে উঠল, কি 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 চাইছেন আপনি? তিনি সাত্তকীর কথার কোনো জবাব না দিয়ে খাটটা বেড় দিয়ে ধীর পায়ে ছুরি হাতে সাত্তকীর কাছে এগোবার চেষ্টা করলেন। তাকে বাধা দেবার মতো কোনো অস্ত্র নেই সাত্তকীর কাছে। রসিকলাল খাটটাকে বেড় দিয়ে সাত্তকীর বেশ কাছে পৌঁছে গেল। সাত্তকী খাটের পাশে যেখানে দাঁড়িয়ে সেখানেই রাখা ছিল তার বড় কিট ব্যাগটা। সেটা আত্মরক্ষার্থে উঠিয়ে নিল সাত্তকী। কোথায় যেন একটা দুম দুম শব্দ হচ্ছে। সত্যি ঘরের বাহির থেকে আসা কোনো শব্দ, নাকি নিজের হার্টবিট শুনতে পাচ্ছে সাত্তকী? রসিকলাল পৌঁছে গেলেন সাত্তকীর হাত চারেক তফাতে। কয়েক মুহূর্তে ঘোলাটে চোখে সাত্তকীর দিকে তাকিয়ে রইলেন তিনি। সেই দুমদুম শব্দটা যেন আরো জোরে বাজছে সাত্তকীর কানে। আর এরপরই রসিকলাল এক পা এগিয়ে এসে তার চপার ধরা হাতটা তুলল সাত্তকীকে আক্রমণ করার জন্য। ঠিক সেই মুহূর্তে সাত্তকী আত্মরক্ষার শেষ চেষ্টা করে কিট ব্যাগটা সজোরে ছুঁড়ে মারল রসিকবাবুর দিকে। রসিকবাবুও ছুরিটা চালালেন তখনই। রসিকবাবু ছুরি যেমন সাত্তকীকে স্পর্শ করল না, তেমনি মাত্র কয়েক কেজি ওজনের কিট ব্যাগ রসিকবাবুকেও তেমন আঘাত হানতে পারল না। কিন্তু অন্য একটা ঘটনা ঘটল। কিট ব্যাগের নাইলনের স্ট্র্যাপের সঙ্গে জড়িয়ে গেল রসিকবাবুর চপার ধরা হাতটা। তিনি সেটা খোলার চেষ্টা করতে লাগলেন। বাঁচারও সুযোগ আর নষ্ট করল না সাত্তকী। এগিয়ে গিয়ে সে সজোরে লাথি কষালো রসিকলালের কোমরে। রসিকলালের হাত থেকে খসে পড়ল ছুরি সমেত ব্যাগটা, আর তিনি ছিটকে পড়লেন দরজার কাছে। রসিকলালের চেহারা যতই শক্ত সমর্থ থাকুক, তার বয়স হয়েছে। তাছাড়া তিনি অসুস্থ। 70 বছরের রসিকলালের পক্ষে 30 বছরের যুবক সাত্তকীর সপাটে লাথি খেয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না। তিনি মেঝেতে পড়ে যেতেই মাটি থেকে চপারটা তুলে নিয়ে দাঁড়ালো সাত্তকী। মাটিতে পড়ে থাকা রসিকলাল বিস্ফারিতভাবে তাকিয়ে আছেন সাত্তকীর দিকে। সাত্তকীও তাকিয়ে তার দিকে। রসিকলাল দরজার সামনে এমনভাবে পড়ে আছেন যে তাকে না সরিয়ে ঘরের বাইরে বেরোনো সম্ভব নয়। দুমদুম শব্দটা যেন তখন আরো আরো জোর হচ্ছে, অস্পষ্ট গোগানির শব্দ করে। এরপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন রসিকলাল। সাত্তকী তাকে বলল, আমার সামনে থেকে সরে যান, আমাকে যেতে দিন। রসিকলাল তার উদ্দেশ্যে করুণ স্বরে বললেন, নিশ্চয়ই যাবেন, কিন্তু দোহাই আপনার, খুব সামান্য হলেও চলবে, আমাকে দিন, আমি ক্ষতিপূরণের ব্যবস্থা করে রেখেছি। এ কথা বলে তিনি আবার এগোতে লাগলেন সাত্তকীর দিকে। সাত্তকী রসিকবাবুকে ভয় দেখানোর জন্য চপারটা উঁচিয়ে ধরল। রসিকবাবুকে সে বলল, এক পায়ে গেলেই ছুরিটা আমি আপনার উপর চালাবো। আর এরপরই বাড়ির সদর দরজার বাইরে থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, রসিক, দরজা খোলো, দরজা খোলো বলছি, পাগলামো করো না। সাত্তকী এবার বুঝতে পারল এতক্ষণ ধরে যে দুমদুম শব্দটা সে শুনছিল সেটা আসলে দরজা ধাক্কাবার শব্দ। অনেকক্ষণ ধরে সদর দরজা ধাক্কাচ্ছে কেউ। বাইরের লোকটার হাঁক ডাক এবার রসিকলালেরও কানে গেল। তিনি হতাশভাবে বললেন, আর কিছুই করার নেই, বরদা চলে এসেছে। দরজা ধাক্কানোর শব্দে আর বরদা প্রসাদের কণ্ঠস্বর শুনে সাত্তকীর সাহস কিছুটা বাড়ল। সে ছুরিটা উঁচিয়ে ধরে রসিকবাবুকে ধমকের স্বরে বলল, সরে যান, সরে যান বলছি, আমাকে সদর দরজা খুলতে দিন। সাত্তকীর এ কথা শোনার পর রসিকলাল আর সেখানে দাঁড়ালেন না। একটা করুণ আর্তনাদ করে দ্রুত ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেলেন। একটা অল্প ওয়াটের
বাতি জ্বলছিল করিডোরে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত সদর দরজা খুলে ফেলল সাত্তকী। বাইরে সামনে দাঁড়িয়ে আছেন বরদা প্রসাদ। সাত্তকীকে দেখে বরদা মৃদু বিস্মিতভাবে বললেন, আপনি তবে যাননি? আপনারই চিৎকার তবে শুনছিলাম বাড়ির ভিতর থেকে। এ কথা বলার পরেই তিনি সাত্তকীর হাতে ধরা ছুরিটা দেখে কয়েক পা পিছিয়ে গেলেন। সাত্তকী তাকে বলল, আপনি ভয় পাবেন না, আমি ঘুমাচ্ছিলাম। এই ছুরিটা দিয়ে রসিকবাবু আমাকে আক্রমণ করতে এসেছিলেন। ভাগ্যের জোরে বেঁচে আমি ছুরিটা তার থেকে কেড়ে নিয়েছি। উনি কি পাগল হয়ে গেছেন? বরদা প্রসাদ বললেন, হ্যাঁ, মাঝে মাঝে ওর এমন হয়। বেশ কয়েকবার অ্যাসাইলামেও দিতে হয়েছিল। কিন্তু সে এখন কোথায়? আপনি তাকে আঘাত করেননি তো? সাত্তকী বলল, বাঁচবার জন্য তাকে একটা লাথি মারতে হয়েছিল। ব্যাস ওই পর্যন্তই। ছুরিটা আমার হাতে চলে আসার পর আর আপনার গলা শুনে ঘর ছেড়ে বেরিয়ে তিনি সম্ভবত এ বাড়িরই কোনো ঘরে গিয়ে ঢুকেছেন। সাত্তকীর কথা শুনে বরদা প্রসাদ একটু আশ্বস্ত হয়ে বললেন, দেখি সে কোন ঘরে আছে। আর আমার দিক থেকে আপনার কোনো ভয়ের কারণ নেই। আমি রসিককে ঠান্ডা করে সব আপনাকে বুঝিয়ে বলছি। বাড়ির ভিতর প্রবেশ করলেন বরদা। সাত্তকী অনুসরণ করল তাকে। প্রথমে রসিকবাবুর শয়নকক্ষের সামনে তারা উপস্থিত হল। দরজার ভেজানো পাল্লা ঠেলে ভিতরে উঁকি দিয়ে দেখা গেল সে ঘরে তিনি নেই। সাত্তকী বলল, উনি আমাকে থাকার জন্য অনুরোধ জানিয়েছিলেন। রাত 12টা নাগাদ আমার ঘরে এসে মুখবন্ধ খামে লেখাটাও আমাকে দিলেন। তারপর গভীর রাতে ঘরে ঢুকে কেন এমন করলেন তা কিছুই বুঝতে পারছি না। বরদা প্রসাদ ছোট মন্তব্য করলেন, সবই ওর ভবিতব্য। সাত্তকীকে নিয়ে এরপর তিনি গিয়ে উপস্থিত হলেন বাড়ির অন্য একটা ঘরের সামনে, যে ঘরের দরজার ভেতর থেকে বন্ধ। ঘরের ভেতর থেকে একটা শোঁ শোঁ শব্দ ভেসে আসছে। বন্ধ দরজার কাছে গিয়ে শব্দটা শুনে বরদা বললেন, এটা ওর প্রিয় ঘর, রান্নাঘর। ভেতর থেকে জল ফোটার শব্দ আসছে, সম্ভবত ও ঘরেই আছে। চাপা স্বরে কথাগুলো বলে বরদা প্রসাদ দরজায় ধাক্কা দিয়ে বললেন, রসিক, দরজা খোল, আমি এসেছি। কিন্তু ঘরের ভেতর থেকে রসিকবাবু কোনো সাড়া দিলেন না। বরদা এরপর দরজা ধাক্কা দিতে দিতে বললেন, তুমি ভয় পেও না রসিক, আমি ভদ্রলোককে সব বুঝিয়ে বলবো। তুমি অসুস্থ, উনি তোমার কোনো ক্ষতি করবেন না। ভদ্রলোক এ কথা বলার পরও জল ফোটা সেই শোঁ শোঁ শব্দ ছাড়া ঘর থেকে অন্য কোনো শব্দ শোনা গেল না। ঘরের গায়ে একটা জানালা আছে, তার পাল্লার জোরের ফাঁক দিয়ে একটা আলোর রেখা দেখা যাচ্ছে। সাত্তকী বরদা প্রসাদকে বলল, দেখুন দেখি, জানলার পাল্লা দুটো মনে হয় খোলা আছে। তার কথা শুনে বরদা জানলার কাছে গিয়ে গরাদের ফাঁক দিয়ে পাল্লাতে ঠেলা দিলেন। ফাঁক হয়ে গেল পাল্লা। বরদা উঁকি দিলেন ঘরের ভিতর। ঘরের ভিতর একটু তাকাবার পরই কেমন যেন বিবর্ণ হয়ে গেল তার মুখ। সাত্তকীও এবার একটু এগিয়ে চোখ রাখল সে জানলাতে। রান্নাঘর যেমন হয় তেমনই ঘরটা। বিভিন্ন শেলফে দেওয়ালের গায়ে রাখা আছে বিভিন্ন বাসন, রান্নার সামগ্রী। ঘরের একপাশে উঁচু জায়গাতে একটা গ্যাস ওভেনের ওপর রাখা পাত্রে শব্দ করে গরম জল ফুটছে। প্রথমে ও দৃশ্য দেখার পর ঘরের অন্যদিকে তাকাতেই সাত্তকী চমকে গেল। ঘরের এক কোণে কড়িকাঠ থেকে নাইলনের দড়ির ফাঁসে ঝুলছে রসিকবাবুর দেহ। বিস্ফারিত তার চোখ। যে জিভ দিয়ে তিনি পৃথিবীর নানা খাদ্য চেখে দেখেছেন, খাদ্যরসিক রসিকলালের সেই জিভ প্রায় পুরোটাই মুখের বাইরে বেরিয়ে এসেছে। বীভৎস দৃশ্য। আত্মহত্যা করেছেন রসিকলাল। বরদা প্রসাদ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন,
ওর লিভার ক্যান্সারের ঘটনাটা কিন্তু সত্যি। ডাক্তার বলেছিল আয়ু আর মাস তিনেক। বাড়ির বাইরে গিয়ে চিকিৎসা করাতেও রাজি ছিল না, কিন্তু এভাবে চলে যাবে ভাবিনি। 3 যুগের সম্পর্ক আর শেষ হলো। সাত্তকী তাকে বলল, এখন কি করবেন? আমি বুঝতে পারিনি এমন ভয়ঙ্কর ঝামেলায় জড়িয়ে পড়ব। ব্যাপারটা যখন আত্মহত্যার তখন নিশ্চয়ই থানা পুলিশ হবে। বরদাপ্রসাদ বললেন, হ্যাঁ, পুলিশকে তো খবর দিতেই হবে, কিন্তু যেটা আমি করব ভোরের আলো ফুটলে আপনি চলে যাবার পর। আপনার এখানে আসার কথা পুলিশকে আমি জানাবো না, কারণ আমি চাই না যে সত্য আমি এতদিন গোপন করেছি তা পুলিশ বা স্থানীয় মানুষদের কাছে প্রকাশ হোক। রসিককে লোকে মৃত্যুর পর ঘৃণা করুক। সার্থকী কিছুটা আশ্বস্ত বোধ করল বরদাপ্রসাদের কথা শুনে। থানা পুলিশের জেরা ঝামেলায় কে আর জড়াতে চায়? সে বলল, আপনি যে সত্যটা গোপন করার চেষ্টা করছেন তা আমি কিছুটা অনুমান করলেও সম্পূর্ণ স্পষ্ট নয়। তার কথার জবাবে বরদাপ্রসাদ বললেন, রাত শেষ হতে এখনো অনেকটা সময় বাকি। চলুন আমরা একটা ঘরে বসে কথা বলি, ব্যাপারটা স্পষ্ট হবে আপনার কাছে। রান্নাঘরের কাছ থেকে ফিরে সাত্তকীরা গিয়ে ঢুকল সেই ঘরে যেখানে সাত্তকীর রাত্রিবাসের ব্যবস্থা হয়েছিল। দুজনে খাটে বসার পর একটু চুপ করে থেকে বরদাপ্রসাদ বলতে শুরু করলেন, রসিকের মুখে আপনি শুনেছেন যে আমি এখানকার এক সময় জমিদার মহাপ্রসাদের বংশধর। তিনি আমার ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ ছিলেন। তবে আমার সময় যুবা বয়সে জমিদারির কিছুই আর অবশিষ্ট ছিল না। এখানকার পোড়ো জমিদার বাড়ি আর এই বাগান বাড়ি ছাড়া মেয়ে তল্লাট ছেড়ে স্ত্রী পুত্র কন্যা নিয়ে আমি যৌবনে কলকাতা পাড়ি দিই। টাকা কড়ি ধনদৌলত পূর্বপুরুষদের থেকে কিছু না পেলেও উত্তরাধিকারী সূত্রে একটা জিনিস রক্তে পেয়েছিলাম, তা হলো জুয়া, ঘোড়দৌড় এসবের নেশা। বনেদি পরিবারের সন্তান রসিকের শুধু ভ্রমণ আর খাবার চাখার নেশাই ছিল না, জুয়ার নেশাও ছিল। কলকাতার চীনাপাড়াতে এক জুয়ার আড্ডাতে আমাদের প্রথম পরিচয় হয়। দুজনের ধমনীতেই অভিজাত পরিবারের রক্ত। তাই হয়তো অচিরেই আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এ কথা বলা বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন বরদাপ্রসাদ। তারপর আবার বলতে শুরু করলেন, একদিন রসিক আমাকে বলল, চলো আমি তোমাদের পুরনো জমিদারি দেখতে যাব। তার কথা মতো তাকে নিয়ে আমি একদিন এখানে বাড়িতে এসে উপস্থিত হলাম। কদিন ধরে আমরা গল্পগুজব করে কাটাচ্ছিলাম। সে আমাকে নানা দেশ ভ্রমণের, নানা খাবারের গল্প করত, আর আমি বলতাম এ জায়গার কথা। তখন বর্ষাকাল। সেদিন সকাল থেকেই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। লণ্ঠনের আলোতে সন্ধেবেলা গল্প করতে বসে আমি তাকে কথা প্রসঙ্গে বললাম, আমার পূর্বপুরুষের মহাপ্রসাদ নামের পিছনে একটা গল্প আছে। এ জমিদারির আমল প্রতিষ্ঠা ছিলেন মহাপ্রসাদের পিতা কালীকিঙ্কর। যৌবনে তিনি ডাকাত ছিলেন এবং সেই অর্থে তিনি জমিদারি কেনেন, কিন্তু দীর্ঘদিন কালীকিঙ্করের কোনো সন্তান হচ্ছিল না। তখন কালীকিঙ্কর সন্তান লাভের বায়নাতে দেবী কালীর কাছে নরবলি দিয়ে নরমাংস অর্থাৎ মহাপ্রসাদ উৎসর্গ করেন, আর তা খেয়ে দেবী সন্তুষ্ট হন, আর তার আশীর্বাদে কালীকিঙ্করের পুত্র লাভ হয়। সেজন্য তিনি ছেলের নাম রাখেন মহাপ্রসাদ। এ কথা বলে আমি রসিককে মজার ছলেই বললাম, তুমি এত ধরনের মাংস খেয়েছ, কিন্তু মহাপ্রসাদ খেয়েছ কি? শুনেছি মানুষের মাংস নাকি সব থেকে সুস্বাদু হয়। আমার কথা শুনে রসিক বলল, আমিও তাই শুনেছি, কিন্তু খাবার সুযোগ ঘটেনি। তার কথা শুনে আমি তাকে মজার ছলে বললাম,
আমি সে সুযোগ তোমাকে করে দিতে পারি। কাছেই দ্বারকার চরে আমাদের পূর্বপুরুষদের একটা শ্মশান আছে। গ্রামের গরিব গুরব মানুষরা সেখানে মরা পোড়াতে আসে। বর্ষাকালে অনেক সময় চিতা নিভে যায়। সৎকার সম্পূর্ণ না করেই ফিরে যায় সব বাহকরা। সেই নিভে যাওয়া চিতার মাংস টানাটানি করে শেয়ালের দল। দু এক টুকরো তুমিও পেয়ে যেতে পারো। কথাটা শুনে রসিক বলল, তাই নাকি? আজ বিকেলেই তো বাড়ির সামনে দিয়ে হরিধ্বনি দিতে দিতে কারা যেন মরদেহ নিয়ে গেল শুনলাম। তারপরই তো বৃষ্টি নামলো। একবার দেখা যেতে পারে কিছু পাই কিনা। সত্যি কথা বলতে কি, আমি আর রসিক তখন মদ্যপান করছিলাম। আমি ভাবলাম সে মদের ঘোরে কথাটা বলছে। সে যে সত্যি নরমাংস মুখে দিতে পারবে তা আমি বিশ্বাস করিনি। যাদের জুয়ার নেশা থাকে তাদের বাজি ধরার অভ্যেস থাকে। আমি তাকে বললাম, তোমার সাথে 100 টাকা বাজি রইল, ও মাংস তুমি মুখে তুলতে পারবে না। রসিক বলল, চলো তবে দেখা যাক কে বাজি জেতে। এ পর্যন্ত বলে আবার থামলেন বরদা প্রসাদ। সাত্তকী জানতে চাইল, তারপর? বরদা বলতে শুরু করলেন, আমরা তখন দুজনেই নেশার ঘরে আছি। বাড়ি থেকে বেরিয়ে রওনা হলাম শ্মশানের দিকে। সে রাত আমার এখনো মনে আছে। টিপ টিপ করে তখনও বৃষ্টি হচ্ছে। আকাশে চাঁদ থাকলেও তা মাঝে মাঝে ঢেকে যাচ্ছে মেঘেতে। শ্মশানে গিয়ে পৌঁছলাম আমরা। হয়তো একেই বলে নিয়তি। নির্জন শ্মশানে বৃষ্টিতে নিভে যাওয়া চিতায় একটা দেহের কিছু অংশ তখনও পড়েছিল। রসিক গিয়ে দাঁড়ালো সেই চিতার সামনে। তারপর সেই দেহ থেকে একখণ্ড মাংস তুলে নিয়ে সোজা চালান করে দিল নিজের মুখে। সত্যি কথা বলতে কি, যৌবনে আমার সাহসও কম ছিল না। আমার দেহেও খুনে ঢাকাত কালীকিঙ্করের রক্ত আছে। কিন্তু বিশ্বাস করবেন না, সে দৃশ্য দেখে আমিও আতঙ্কে শিউরে উঠেছিলাম। রসিক চিবিয়ে চলেছে নরমাংস, মহাপ্রসাদ। একটা ঘোরের মধ্য দিয়ে আমরা দুজন এরপর বাড়ি ফিরলাম। সেদিন আর দুজনের মধ্যে কোনো কথা হলো না। পরদিন সকালে উঠেই রসিক কেমন যেন ভুলভাল বকতে শুরু করলো, নানা অসংলগ্ন কথাবার্তা। আমি অনুমান করলাম নেশার ঘোরে যে মানুষের মাংস খেলেও ব্যাপারটা তার মনে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, তার মানসিক ভারসাম্যে আঘাত এনেছে। যাই হোক, দিন পাঁচেক পরে সে স্বাভাবিক হলো। এবার আমাদের কলকাতায় ফিরতে হবে। কিন্তু রসিক বলল, এই ভয়ঙ্কর ঘটনার অভিঘাত থেকে সম্পূর্ণ মুক্ত হতে আরও কিছুদিন সময় লাগবে। আমি যেন কলকাতা ফিরি। ঠিক সময় সে ফিরবে। তার কথা শুনে আমি কলকাতা ফিরলাম। কিন্তু 7 দিন গেল, 15 দিন গেল, রসিক আর ফিরল না। দিন 20 পর আমি আবার উপস্থিত হলাম এখানে। দেখলাম রসিক এখানে দিব্যি আছে। তবে সে আমাকে এক অদ্ভুত ব্যাপার জানালো। সে বলল, সে এখানে বেশ কয়েক মাস থেকে যেতে চায়। সারা পৃথিবী ঘুরতে ঘুরতে সে ক্লান্ত। এই খোলা জল হাওয়াতে তার শরীর মন চাঙ্গা হবে। আমি আপত্তি করলাম না। এখানেই থাকতে শুরু করলো সে। আমি মাঝে মাঝে এসে তার সাথে দেখা করে যেতাম। 2-1 দিন থেকে যেতাম এখানে। কিন্তু এভাবে মাস 5 চলার পরই রসিকের এখানে থাকার আসল কারণ আমার কাছে স্পষ্ট হয়ে গেল। কথাগুলো একটানা বলে থামলেন বরদা প্রসাদ। বাইরে থেকে আবার শেয়ালের ডাক ভেসে আসছে। রসিকলালের ছবিটা হাতে ধরে
খাটে বসে মনোযোগ দিয়ে বরদা প্রসাদের বলা অদ্ভুত কাহিনী শুনে চলেছে সাত্তকী। শেয়ালের ডাক আসার পর কাহিনীর অন্তিম পর্ব শুরু করার আছে। সাত্তকীর হাত থেকে ছুরিটার দিকে তাকিয়ে বরদা মৃদু হেসে বললেন, ছুরিটা আপনি হাত থেকে পাশে নামিয়ে রাখতে পারেন। রসিক এখন মৃত। মৃত মানুষ কাউকে আক্রমণ করতে পারে না। তার কথা শুনে সাত্তকী মৃদু লজ্জা পেয়ে ছুরিটা খাটের এক পাশে ছুঁড়ে ফেলে বলল, আবার শুরু করুন। বরদা প্রসাদ শুরু করলেন, হ্যাঁ, যা বলতে যাচ্ছিলাম, হঠাৎই আমার কাছে একদিন রসিকের এখানে থাকা কারণ স্পষ্ট হয়ে গেল। তখন শীতকাল, এখানে এসে দুরাত কাটাচ্ছি আমি। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল আমার। কোথায় যেন একটা শব্দ হলো। ঘরের বাইরে উঁকি দিয়ে দেখি সন্তর্পণে সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে রসিক, তার হাতে একটা ছোট ব্যাগ। প্রচণ্ড কৌতূহল হলো আমার মনে। আমিও বাড়ি থেকে বেরিয়ে তার অলক্ষ্যে অনুসরণ করলাম তাকে। সে সোজা গিয়ে উপস্থিত হলো দ্বারকাচরের শ্মশানে। আমি পুরনো কালী মন্দিরের আড়ালে দাঁড়িয়ে লক্ষ্য করতে লাগলাম তাকে। না, সেদিন কোনো চিতা জ্বলছিল না। রসিক দ্বারকাচরে প্রথমে কিসের যেন খোঁজ করতে লাগলো। তারপর এক জায়গায় বসে পড়ে সে তার সঙ্গের থলে থেকে ছুরি বার করে বালি মাটি খুঁড়তে লাগলো। মাটির নিচ থেকে এরপর সে যা টেনে ওঠালো তা দেখে হাড় হিম হয়ে গেল আমার। শ্মশানে তো শুধু মৃতদেহই পোড়ানো হয় না, 5 বছর বয়সী পর্যন্ত বাচ্চাদের মৃতদেহ না পুড়িয়ে তা মাটিতে পুঁতে দেওয়ারই নিয়ম। খেয়াল হলো সকালবেলাতেই এ বাড়ির সামনে দিয়ে পুঁটুলি বাঁধা বাচ্চার মৃতদেহ নিয়ে যেতে দেখেছিলাম কয়েকজনকে। আমার অনুমান সত্যি করে রসিক টেনে বার করলো তেমনই এক শিশুর দেহ। তার শরীর থেকে একটা হাত ছিঁড়ে ব্যাগে পুরে বাকি দেহটাকে আবার মাটি চাপা দিয়ে ফেরার পথ ধরল রসিক। পরদিন আমি আর রসিক মুখোমুখি বসলাম। রসিক ব্যাপারটা স্বীকার করে বলল তার পক্ষে আর ফেরা সম্ভব নয়, সে এখানেই থাকবে। তারপর থেকে এখানেই এত বছর রয়ে গেল সে। এই হাড়হিম করা কাহিনী শুনে সাত্তকী বলে উঠল, আপনি এই ভয়ঙ্কর অভ্যাস থেকে ওকে নিরস্ত করেননি কেন? আপনার এ বাড়িতে ওকে থাকতে দিয়েছিলেন কেন? প্রশ্ন শুনে ভদ্রলোক কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকার পর বললেন, আমি প্রথমে ওকে বাধা দেবার চেষ্টা করেছিলাম। সে সময় জুয়াতে হেরে আমার বাজারে প্রচুর ধার হয়েছিল। সংসার চালানোও দুষ্কর হয়ে পড়েছিল। রসিক যখন আমাকে বলল যে এখানে অজ্ঞাতবাসে থাকতে দেওয়ার বিনিময়ে সে আমার ধার পরিশোধ করবে আর ভবিষ্যতে আমার সংসার প্রতিপালনের দায়িত্ব নেবে, তখন আমি আর তার প্রস্তাবে না করতে পারিনি। মিথ্যা বলবো না, রসিক সে দায়িত্ব পালন করেছে। আমার পরিবার আজ কলকাতায় প্রতিষ্ঠিত, আমিও সেখানেই থাকি। তবে গত 3-4 মাস ধরে কাছেই একটা বাড়িতে এসে মাঝে মাঝে থেকে দেখে যাই রসিককে। এ কথা বলার পর একটু থেমে বরদা প্রসাদ বললেন, রসিককে এখান থেকে সরিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে অন্য একটা অসুবিধাও ছিল। লোকে বলে কেউ যদি একবার এই মহাপ্রসাদ খাওয়া শুরু করে তা না পেলে নাকি পাগল হয়ে যায়। কথাটা মনে হয় সত্যি। ওই শ্মশান গত 3-4 বছর ধরে প্রায় পরিত্যক্ত হয়ে গেছে। সবাই অন্য শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে সব দাহ করতে যায়। বাচ্চাদের দেহও কেউ কবর দিতে আসে না বললেই চলে।
একবার তো দীর্ঘদিনও মাংস খেতে না পেয়ে রসিক প্রায় সম্পূর্ণ পাগল হয়ে গেছিল। এক গ্রামবাসীকে বাড়িতে ডেকে ছুরি দিয়ে তার মাংস কাটতে চেয়েছিল, ঠিক যেভাবে আপনার হাত কাটতে চেয়েছিল। সেই লোকটা অবশ্য তাকে আক্রমণ করার আসল কারণ বুঝতে পারেনি। ওই সময় রসিককে বেশ কয়েক মাস একটা মানসিক চিকিৎসা কেন্দ্রে অ্যাসাইলামেও রাখতে হয়, অন্য নাম পরিচয় দিয়ে, যেখান থেকে সুস্থ হয়ে ফেরে সে। কিন্তু কয়েক মাস ধরে আবার তার নরমাংস স্পৃহা মাথাচাড়া দিচ্ছিল। সাত্তকী কথাগুলো শুনে বলল, বরাত জোরে আমি বেঁচে গেলাম। আমার ঘুম ভেঙে গেল। তাছাড়া আপনিও এসে ঠিক সে সময় উপস্থিত হলেন। তবে আমার ধারণা তিনি আমার ফলের রসে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন আমাকে ঘুম পাড়াবার জন্য। নইলে কখনোই অমনভাবে আমার চোখ জড়িয়ে আসতো না। বরদা বলল, হ্যাঁ, বরাত জোরে আপনার ক্ষতি হয়নি। আমি কলকাতা যাবার জন্য বাস স্ট্যান্ডে গেলাম, কিন্তু যে বাসে যাবার জন্য কথা সে বাস খারাপ হয়ে গেছে, মেরামতি হচ্ছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর জানলাম সকাল ৮টার আগে বাস চালু হবে না। বাড়ি ফিরে এলাম আমি, কিন্তু রাত্রে ঘুম আসছিল না। হঠাৎই আমার এ বাড়িতে আপনাকে দেখার কথা মনে পড়ল, আর সেই সাথে একটা আশঙ্কাও দানা বাঁধতে শুরু করলো আমার মনে। কোনো কারণে আপনি এ বাড়িতে রাত্রিবাস করবেন না তো? রসিক আপনাকে আক্রমণ করবে না তো? শেষ পর্যন্ত আমি আর শুয়ে থাকতে না পেরে বাড়ি ছেড়ে এখানে চলে এলাম। দরজার সামনে এসেই শুনতে পেলাম বাড়ির ভিতর থেকে ভেসে আসা আর্তনাদ। তবে রসিকের কাছে আর একটা মাত্রই ঘুমের ওষুধ অবশিষ্ট ছিল। তাছাড়া আপনার তরুণ বয়স, রক্তের জোর বেশি, না হলে হয়তো দুর্ঘটনাটা ঘটে যেত। সাত্তকীর কাছে এবার সম্পূর্ণ ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল। সত্যি ভাগ্যক্রমে বড় বিপদ থেকে সে রক্ষা পেয়েছে। ঘড়ি দেখল সাত্তকী, আর ঘণ্টাখানেক বাদে ভোরের আলো ফুটবে। সে বরদা প্রসাদকে বলল, আপনাকে ধন্যবাদ। ভোরের আলো ফুটলেই আমি এই জায়গা ছাড়ব। বরদা বললেন, আপনি কি কাগজের অফিস বা অন্য কোথাও জানিয়েছেন যে আপনি এখানে এসে উপস্থিত হয়েছেন ও রসিকলালের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে? সাত্তকী বলল, না, জানাইনি। ভেবেছিলাম কাজ হাসিল হলে জানাবো। বরদা প্রসাদ বললেন, রসিক আপনাকে যে খামটা দিয়েছিল সেটা কিন্তু খুলে দেখা প্রয়োজন। রসিকের মাথা ঠিক ছিল না। ও এমন কিছু লেখেনি তো যার ফলে ভবিষ্যতে আপনার আমার বিপদ হতে পারে। তাছাড়া ওই খাম অন্যর হাতে পড়লে কিন্তু আত্মহত্যার দিন এখানে আপনার উপস্থিতি প্রমাণ হবে। বলা তো যায় না কোথা থেকে কোন বিপদ নেমে আসে মানুষের ওপর। কথাটা ভুল বলেননি বরদা প্রসাদ। তাই মাটিতে পড়ে থাকা ব্যাগটা উঠিয়ে নিয়ে তার থেকে খামটা বার করল সাত্তকী। একটু ইতস্তত করে শেষ পর্যন্ত খামের মুখটা ছিঁড়তেই ভেতর থেকে বেরিয়ে এলো হাতে লেখা 4 পাতা কাগজ আর একটা ব্যাংকের চেক বইয়ের পাতা। লেখা পাতাগুলোয় একবার চোখ বোলালো সাত্তকী। লেখা শিরোনাম, মহাপ্রসাদ। পাতাগুলোতে লেখা আছে নরমাংসর বিভিন্ন রেসিপি। কোনো সুস্থ মানুষের পক্ষে এসব লেখা সম্ভব নয়, আর পত্রিকাতেও এই লেখা ছাপানো কোনো সম্পাদকের পক্ষেই সম্ভব নয়। ছাপালে নির্ঘাত জেল হবে। সাত্তকী দেখল চেকের পাতায় তার নাম লেখা, আর চেকের মূল্য 3 লাখ। কাগজ আর ব্যাংক চেকটা দেখার পর সাত্তকী সেগুলো তুলে দিল বরদা প্রসাদের হাতে। তিনি সেগুলো দেখার পর, বিশেষত চেকের পাতাটা দেখার পর বিষণ্ণ হেসে বলল, রসিককে কিন্তু অবিবেচক বলা যাবে না। আপনাকেও মারতে চায়নি। বাম হাতের কটা আঙুলের জন্য সাধ্যমতো ক্ষতিপূরণেরও ব্যবস্থা করেছিল। তবে আমার ধারণা শরীর ও মনের যন্ত্রণা থেকে মুক্তি পেতে
ও আজ রাতেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল। নইলে মানুষের মাংস রেসিপিও তা খাওয়ার অভিজ্ঞতা লিখে কেউ তা অন্যর হাতে তুলে দেয় না। মৃত্যুর আগে যে শেষবারের মতো পেতে চেয়েছিল মহাপ্রসাদের আস্বাদ। সাত্যকী বলল, আমারও তাই মনে হয়, কারণ ছুরি হাতে আমার সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আমার খাবার আর যাবার দুটোরই প্রস্তুতি সারা। সম্ভবত যাবার জন্য তিনি রান্নাঘরের কড়ি বরকা থেকে দড়িটা আগেই ঝুলিয়ে রেখেছিলেন। ওই জন্য অত দ্রুত কাজটা করতে পারলেন। বরদাপ্রসাদ বললেন, আশা করি এই লেখাগুলো আপনি আর সম্পাদকের হাতে তুলে দেবেন না, আর চেকটাও ভাঙাবেন না। তবে এগুলো নষ্ট করি? সাত্যকী বলল, হ্যাঁ তাই করুন। বরদাপ্রসাদ পকেট থেকে সিগারেট ধরা বা লাইটার বার করে কাগজগুলোতে আগুন ধরালেন। সাত্যকীর চোখের সামনে ছাই হয়ে গেল চেকের পাতার বিখ্যাত খাদ্য রসিকলালের শেষ লেখা। জিনিসগুলো ছাই হয়ে যাওয়াতে সাত্যকী আর বরদাপ্রসাদ দুজনেই যেন স্বস্তি পেল। বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল তারা। এক সময় বরদা বললেন, 4টে বাজে, এবার ভোরের আলো ফুটবে। চলুন এবার আপনাকে বাইরে পৌঁছে দিই। হাঁটা শুরু করলে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য একটা কিছু পেয়ে যাবেন। সাত্যকী তার ব্যাগটা নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ চলুন, এ বাড়ির বাইরে যত তাড়াতাড়ি বেরোতে পারি, দূরে চলে যেতে পারি, ততই ভালো। বরদাপ্রসাদ খাট ছেড়ে উঠে দাঁড়ালেন। সাত্যকী এরপর পা বাড়ালো দরজার দিকে। ঠিক এই মুহূর্তে বরদাপ্রসাদ খাট থেকে তুলে নিলেন ধারালো ভারী চপারটা। তারপর সেটা দিয়ে পিছন থেকে সজোরে আঘাত হানল সাত্যকীর ঘাড়ে। মাটিতে ছিটকে পড়ল সাত্যকীর দেহ। মাটিতে পড়ে কিছুক্ষণ ছটফট করে নিথর হয়ে গেল সাত্যকী। ধর থেকে মুন্ডু প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। সাত্যকীর রক্তস্নাত শরীরটার দিকে তাকিয়ে বরদাপ্রসাদ অদ্ভুত হেসে বললেন, হুম, আমার কাহিনীর একটা ভাষা শুধু আপনাকে বলা হয়নি। শুধু জুয়ার নেশা নয়, মহাপ্রসাদ খাওয়ার নেশা মনে হয় আমার রক্তেও ছিল উত্তরাধিকারী সূত্রে। কালীকিঙ্কর শুধু মা কালীকেই নরমাংস নিবেদন করেননি, তিনি নিজেও সেই মাংস ভক্ষণ করেছিলেন বলে শোনা যায়। হ্যাঁ, নিশ্চয়ই আমার রক্তের মধ্যেও লুকিয়েছিল ব্যাপারটা। নইলে আমিই বা কেন একদিন রসিকের অনুরোধে সব ভয় ঘৃণাকে ভুলে গিয়ে মহাপ্রসাদের স্বাদ গ্রহণ করলাম। বাইরে কোথায় যেন শেষবারের মতো শেয়ালের দল ডেকে উঠল। বরদাপ্রসাদ স্বগতোক্তির স্বরে বললেন, আলো ফোটার আগেই দেহটা তুলে নিয়ে গিয়ে পুরো জমিদার বাড়িতে লুকিয়ে ফেলতে হবে। শিয়ালের দল, তোরাও ভাগ পাবি। তবে রসিক যদি বেঁচে থাকতো, তবে 2 বন্ধু মিলে নানা পদ রান্না করে খাওয়া যেত। তবে স্যুপ রান্নাটা আমি জানি, রোস্টটাও পারি। একবার যেই মাংস মুখে তুলেছে সেই শুধু জানেই মাংসের স্বাদ কেমন, মানুষকে যা পাগল করে তোলে। সত্যি এ মাংস মহাপ্রসাদ।